সুপ্রভাত। দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে আজকে আমরা পড়ব মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি। কবিতাটি সম্বন্ধে আলোচনার আগে কবি মৃদুল দাশগুপ্ত সম্বন্ধে দুই একটি কথা জানাই। 1955 সালের 3রা এপ্রিল হুগলির শ্রীরামপুরে কবির জন্ম হয়। তার বড় হয়ে ওঠাও ওই অঞ্চলেই। তারপরে প্রথম জীবনে তিনি শিক্ষকতা করতে শুরু করেন, কিন্তু 1978 সালে সাংবাদিকতার সঙ্গে তিনি যুক্ত হন এবং অবসর গ্রহণের বয়স হওয়া পর্যন্ত তিনি সাংবাদিকতার সঙ্গেই যুক্ত ছিলেন। তিনি পরিবর্তন পত্রিকা, যুগান্তর এবং আজকালের সঙ্গে দীর্ঘদিন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি নিয়মিত কবিতা লেখাও চালিয়ে গেছেন। 1980 সালে জলপাই কাঠের এসরাজ তাঁর প্রথম কাব্যগ্রন্থ। তারপরে এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সোনার বুদবুদ, ধান ক্ষেত থেকে ইত্যাদি বেশ কিছু কাব্যগ্রন্থ রচনা করেন। তাছাড়াও বেশ কিছু ছড়ার বই, আম পাতা, জাম পাতা, ঝিকিমিকি, ঝিরিঝিরি ইত্যাদি তার প্রকাশিত ছড়ার গ্রন্থ। বহু জায়গায় পুরস্কৃত হয়েছেন, পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার। তাকে সোনার বুদবুদ কাব্যগ্রন্থের জনপ্রিয়তার জন্য সোনার বুদবুদের কবিও বলা হয়। কবি মৃদুল দাশগুপ্তের ধান ক্ষেত থেকে এই কবিতা পুস্তিকা, কাব্যগ্রন্থ বলা হয় না কারণ খুব অল্প সংখ্যক কিছু কবিতা এখানে আছে। ধান ক্ষেত থেকে কবিতা পুস্তিকায় এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি স্থান পেয়েছে। এখানকার 10 নম্বর কবিতা এটি। 2007 সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত, কবিতা পুস্তিকাটি প্রকাশিত। এই কবিতাটি এর আগে ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থে প্রকাশিত হওয়ার আগে একটি পত্রিকায় প্রকাশ পায়। পত্রিকাটির নাম পর্বান্তর। তার মে থেকে আগস্ট 2007 সংখ্যায় প্রকাশিত হয়। এটি একটি বিশেষ ঘটনা বা বিশেষ আন্দোলনের পরিপ্রেক্ষিতে লেখা কবিতা। এর প্রেক্ষাপট 2006 খ্রিস্টাব্দে সংঘটিত পশ্চিমবঙ্গের সিঙ্গুর আন্দোলন, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের প্রেক্ষাপটে লেখা একটি প্রতিবাদী কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। এই কাব্য পুস্তিকার, এই পুস্তিকার নাম কবিতা যেটি ধান ক্ষেত থেকে, সেই কবিতায় কবি লিখছেন, কিশোর ধানের চারা, শিশু ধান, ওড়ে ধর্মবক, উদ্বেগে তাকিয়ে থাকি, আমিও তো কবিতা কৃষক। দানব জেগেছে আজ, কি অবাক, তারও দুটো হাত, ঠেলা দাও, হয়ে যাবে কাত। রাজা ধান খেতে ছুটিয়েছে ঘোড়া, হতাহত পড়ে আছে, কেউ বা বুলেটে বেঁধা, কেউ আতপোড়া। এই কবিতাটি পড়লাম তার কারণ এই কবিতার সঙ্গে তোমাদের পাঠ্য কবিতাটির ঘটনা, যে ঘটনাগুলির উল্লেখ আছে, ইঙ্গিত আছে, সেই ঘটনাগুলির ছবিও তোমরা ক্রন্দনরতা জননীর পাশে
এই কবিতায় দেখতে পাবে। দেখো, একটি ছোট্ট কবিতা, তার 4টে স্তবক, মোট চরণ আছে, মানে লাইন আছে 16টি, 60টি শব্দবন্ধ আর 4টি জ্যোতিচিহ্ন আছে, অর্থাৎ যেখানে থামা হচ্ছে। প্রথম স্তবকে একদম শেষে জ্যোতিচিহ্ন আছে, দেখো, প্রশ্নবোধক। তারপরে 4টি স্তবকের দ্বিতীয় স্তবকের 4 লাইনের শেষে আছে বিস্ময়সূচক চিহ্ন। তৃতীয় স্তবকের 4টি লাইনের শেষে আছে আবার প্রশ্নবোধক চিহ্ন, এবং সব শেষে চতুর্থ স্তবকে কবিতার শেষ লাইনে আছে পূর্ণচ্ছেদ বা দাড়ি। এই কবিতা লেখার উদ্দেশ্য কি সেটি একটু জানা দরকার। কবি এই কবিতা পুস্তিকার মুখবন্ধে অর্থাৎ ভূমিকায় নিজেই লিখছেন যে 2006-এর ওই হেমন্তের দুপুরে বাজে মেলিয়ার উদ্ভাসিত ধান ক্ষেতের দিকে তাকিয়ে উদ্বেগের পরে মনে আসে ক্রোধ। মনে হয়েছিল ফসল ভরা ওই কৃষিক্ষেত্রে রাজা ছোটাবেন তার ঘোড়া। 2006-এর নভেম্বর ডিসেম্বরে ক্রোধে কয়েকটা কবিতা লিখেছিলাম। উদ্ভাসিত ধান ক্ষেতের দিকে তাকিয়ে ক্রোধ কেন এসেছিল, ক্রোধ জেগেছিল কেন কবির মনে? এর নেপথ্যে ছিল সেই সিঙ্গুর আন্দোলন। এই মুখবন্ধে আরেকটি লাইন আছে, যে লাইনে দেখো বলছে যে রাজা ছোটাবেন ওই কৃষিক্ষেত্রে, রাজা ছোটাবেন তার ঘোড়া। রাজা এখানে কিন্তু শাসক দল। দরিদ্র কৃষকদের অবলম্বন যে কৃষিভূমি, সেই ভূমি যখন আলোচনার নামে জোরপূর্বক অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সরকার কর্তৃক, এবং যার ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের মনে দ্বন্দ্ব এবং রাজনৈতিক পরিমণ্ডলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়, তখন দেশের বুদ্ধিজীবীরাও সাধারণ মানুষের এই আন্দোলনের পাশে দাঁড়ান। কৃষি থেকে সভ্যতা ক্রমশ শিল্পের দিকে ঝুঁকে যাচ্ছে। কৃষক রূপান্তরিত হচ্ছে শ্রমিকে। 21 শতকের একদম প্রথমার্ধে ন্যানো কারখানা, তোমরা সবাই জানো, টাটা কোম্পানির ন্যানো গাড়ি তৈরির কারখানার জন্য হুগলি জেলার সিঙ্গুর অঞ্চলে শস্য ভরা কৃষিক্ষেত্রকে এক ফসলি বলে বা অনাবাদি বলে সরকার কর্তৃক, শাসক দল কর্তৃক অধিগ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে এই কবিতাটি লেখা। আমরা জানি কবিতা দুরকম, মনময় কবিতা ও তন্ময় কবিতা। মনময় কবিতায় কি থাকে? মনময় কবিতা হলো কবির ব্যক্তিগত আবেগ, ইচ্ছা, অনুভূতির বহিঃপ্রকাশ হয় মনময় কবিতায়। আর তন্ময় কবিতায় হয় বস্তু জগতের কথা, মানুষের সমস্যার কথা, সামাজিক দ্বন্দ্বের কথা, রাজনৈতিক, আর্থিক নানা রকম সমস্যার কথা যখন উঠে আসে কবিতায়, কবির ব্যক্তিগত জীবনের কথা নয়, তখন তাকে বলা হয় তন্ময় কবিতা।
আমাদের পাঠ্য এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটিও কিন্তু তন্ময় কবিতা। এই কবিতায় তাহলে প্রেক্ষাপট বোঝা গেল যে টাটার ন্যানো গাড়ি তৈরির কারখানার জন্য অনিচ্ছুক কৃষকদের কাছ থেকে অনাবাদি বা এক ফসলি জমি বলে বলপূর্বক সরকার কর্তৃক জমি অধিগ্রহণের বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন তৈরি হয়েছিল, যা সিঙ্গুর আন্দোলন নামে ইতিহাসে স্থান পেয়েছে, সেই কৃষি জমি রক্ষা আন্দোলনের প্রেক্ষাপটেই আমাদের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি লেখা। আমরা আলোচ্য কবিতায় দেখি যে ক্রন্দনরতা জননীর পাশে থাকার জন্য কবির মূল্যবোধ জেগে উঠেছে। কবিতাটিতে কবি শিল্পের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছেন। আমরা যদি প্রথমেই পড়ি, প্রথম থেকে যদি একটু পড়ি, দেখি প্রথম লাইনটাকে বলছেন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। অর্থাৎ প্রথমেই প্রশ্ন তুলছেন, বলছে ক্রন্দনরতা, ক্রন্দন অর্থাৎ কান্না, যিনি কাঁদছেন সেই জননী, অর্থাৎ এখানে দেশজননী, দেশমাতৃকা, জন্মভূমি। ক্রন্দনরতা কেন? তার অসহায় দরিদ্র কৃষকেরা আজ বিপন্ন, তাই তিনি কাঁদছেন। তো কবি বলছেন যে এখন যদি না জননীর পাশে তার কান্না মুছিয়ে দেওয়ার জন্য থাকি, যদি না থাকি, তাহলে এই যে আমাদের লেখা অর্থাৎ সাহিত্য চর্চা, গান তৈরি, গান লেখা, গান গাওয়া, ছবি আঁকা, অর্থাৎ নান্দনিক যা কিছু, সেই সমস্ত কিছু কেন, সেই প্রশ্নই তিনি তার সমসাময়িক বুদ্ধিজীবীদের দিকে করছেন। পক্ষান্তরে পাঠকের উদ্দেশ্যেও তিনি একই কথা বলছেন যে কেন লেখা কি শুধু লেখার জন্য, ছবি আঁকাকে শুধু ছবি আঁকার জন্য, তা তো নয়। একজন লেখক বা একজন শিল্পীর তো সামাজিক কিছু দায়িত্ব কর্তব্য থাকে। তিনি তো একজন সামাজিক মানুষ। সাধারণ মানুষের জীবনের দুঃখ, কষ্ট, বেদনা, সমাজের চিত্র যদি তাদের গানে, কবিতায়, ছবিতে, গল্পে ধরা না পড়ে, তাহলে তা কিসের শিল্প? কি লাভ এমন সৃষ্টি করে? শিল্পী শুধুই প্রকৃতির সৌন্দর্য, চাঁদ, তারা, ফুল, পাখি নিয়ে ব্যস্ত থাকবেন এমন তো নয়। তার সামাজিক দায়বদ্ধতাও আছে। শিল্পী সবসময় সমাজ সচেতন হবেন। তাই দায়িত্ববান নাগরিক হিসেবে মানুষের যন্ত্রণা, শোষণ, নিষ্পেষণের কথাও কবি, শিল্পী, গায়কের সৃষ্টিতে তুলে আনতে হবে, এটাই কবি বলছেন। পক্ষান্তরে পাঠককেও তিনি বলছেন শুধু এই আন্দোলনের জন্য নয়, সমসাময়িক একটি আন্দোলনে সময়ের দাবিতে লেখায় একটি বিশেষ আন্দোলনকে কেন্দ্র করে এই কবিতা লেখা হলেও তা কিন্তু সময়ের গণ্ডি ছাড়িয়ে সীমাবদ্ধতাকে অতিক্রম করে যায়। সে প্রসঙ্গে আমরা পরে আসব। কবিতার পরবর্তী যে 4টি লাইন দেখো, এখানে আছে কি, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? এই যে রাজনৈতিক দ্বন্দ্ব, টাটা কোম্পানির ন্যানো গাড়ির কারখানা তৈরির জন্য সরকারের বলপূর্বক জমি অধিগ্রহণ কে কেন্দ্র করে যে
গোটা ভারতবর্ষ যখন উত্তাল হয়ে ওঠে যে অনিচ্ছুক কৃষকদের জমি অধিগ্রহণের জন্য, এবং সেই কৃষকেরা তারা যখন সংগঠিত আন্দোলন গড়ে তোলে এবং শাসকের নির্মম অত্যাচারের বিরুদ্ধে, শুধু মৃদুল দাশগুপ্ত নয়, এই সময় আরও বহু কবি, শিল্পী, সাহিত্যিক তারা কিন্তু তাদের প্রতিবাদ নিয়ে, তাদের সরকার বিরোধী বক্তব্য নিয়ে তারা কিন্তু পথে নেমেছিল। এবং কবি এখানেই বলছেন যে তার এই যে প্রতিবাদ যদি না করতেন তারা, সেই সময় যদি প্রতিবাদ না উঠে আসতো, বলছে তাহলে তো আমাদের এই শিল্প সৃষ্টি বা শিল্পী সমাজে তাদের কি প্রয়োজন নেই। এরপরেই দেখো এই যে দ্বিতীয় স্তবকের যে 4টি লাইন, এখানে প্রথমেই যে শব্দটি আসছে নিহত। নিহত কেন? মৃত নয় কেন? মৃত ভাই লিখছে না কেন? নিহত কেন? নিহত এই কারণেই লিখছে, কারণ নিহত শব্দটির মানে কিন্তু যে সংঘর্ষজনিত কারণে যাকে হত্যা করা হয়েছে সেই নিহত। সেই নিহত ভাইয়ের মৃতদেহ, কৃষিজমি রক্ষা আন্দোলনে যোগ দিয়ে যে কৃষকেরা নিহত হয়েছেন, কবি তাদের ভাই সম্বোধন করেছেন, ভ্রাতা সম্বোধন করেছেন। তারা তার ভ্রাতৃসম। তিনি তাদের দুঃখে সমব্যথী হয়েছেন। সেই ভাইয়ের মৃতদেহ, যে কৃষককে তিনি ভাই হিসেবে সম্বোধন করেছেন, এবং নিজেকেও তিনি, আমি প্রথমেই যে কবিতাটি পড়লাম ধানক্ষেত থেকে নাম কবিতায়, তিনি সেখানে নিজেকে কবিতা কৃষক বলে সম্বোধন করেছেন। অর্থাৎ কবিতা কৃষকের ভাই আরও একজন কৃষক, সেই হিসেবে সেই ভাইয়ের মৃতদেহ দেখে তার মনে ক্রোধ সৃষ্টি হয়েছে। বলছে ক্রোধ যদি না সৃষ্টি হয় কবির মনে, তাহলে কিসের ভালোবাসা, কিসের এই সমাজে থাকা, আর কিসের মূল্যবোধ? বলছে ভাইয়ের মৃতদেহ দেখে যদি আমরা মাথা নিচু করে সামান্য কিছু সরকারি সুবিধা লাভের জন্য চুপ করে থাকি, সব মেনে নিই অত্যাচার মানুষের বিরুদ্ধে, সরকার পক্ষের সমস্ত অত্যাচার যদি মেনে নিই, তাহলে কিসের মানবিক অনুভূতি, কিসের মূল্যবোধ, কিসের নৈতিকতা? তাহলে তো আমরা মানুষই না। মানবিক বোধ কোথায়? সেই মানবিকতার বোধ, মানুষের প্রতি প্রগাঢ় ভালোবাসা, ক্ষুধিত পীড়িত মানুষের পাশে যদি দাঁড়াতে না পারি, প্রতিবেশীর বিপদে যদি তার পাশে সহমর্মী হয়ে দাঁড়াতে না পারি, তাহলে কবির কি আছে? একজন মানুষেরই বা কি আছে? আমরা কেন দাঁড়াই মানুষের পাশে? মানুষ হয়ে আমরা কেন দাঁড়াই? কারণ আমাদের মূল্যবোধ আছে বলে, আমরা মানুষ সেই জন্যেই, আমাদের মনুষ্যত্ব আছে বলে, মানবিকতা আছে বলে, নৈতিক ঔচিত্য বোধ আছে বলে, নৈতিকতা আছে বলে। কবিও তাই মানুষের পাশে, ভাইয়ের পাশে ভাই হয়ে, ভাইয়ের মৃতদেহের পাশে দাঁড়িয়ে তার কবিতার মাধ্যমে প্রতিবাদ করতে চেয়েছেন। তৃতীয় স্তবকে দেখো আরো ভয়ঙ্কর এক চিত্র। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করায় যখন অনিচ্ছুক কৃষকেরা সংগঠিত হয়, বিপুল আন্দোলন তৈরি হয়, এবং সরকার যখন তাদের দমন করতে চায়, দমন করতে চাওয়া মানেই পীড়ন করতে চায়, সেই সময় গ্রামের মা বোনেরা তারাও অত্যাচারিত হয়। মানুষকে ভয় দেখিয়ে তাদের কণ্ঠ রোধ করার
জন্য সরকার চাপ দিতে থাকে, ভয় দেখায় মানুষকে, কিন্তু মানুষ ভয় পায় না। তারা শিরদাঁড়া সোজা রেখে এগিয়ে যায় এবং তার ফলে সেই ঘটনার বলি হয় যে মা বোনেরা যারা অত্যাচারিত হয় ঘরে ঘরে, তেমনি দীর্ঘদিন নিখোঁজ হয়ে থাকা কোনো বোনের, কোনো মেয়ের, কোনো কৃষক কন্যার ছিন্ন ভিন্ন অগ্নিদগ্ধ মৃতদেহ যখন জঙ্গল থেকে উদ্ধার করা হয়, তখন সেই মর্মন্তুদ ঘটনার বিভৎসতায় শুধুমাত্র চোখের জল ফেলে বা বোবা হয়ে থেকে বা শোকে পাথর হয়ে গিয়ে কবি বসে থাকতে পারেন না। কবি বলেন যে এই ঘটনায় আমি যদি প্রতিবাদে চিৎকার করে না উঠতে পারি, সরকারের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে যদি আঙ্গুল তুলতে না পারি, প্রতিবাদ করতে না পারি, তাহলে আমি কিসের মানুষ? কোনো আবেদন নিবেদন নয়, শুধুমাত্র আকাশের দিকে তাকিয়ে হা পিত্তেশ করে বসে থাকা নয়, বিধির বিচার চেয়ে, অর্থাৎ ওই আদালতে যখন বিচার হয় না, তখন আমরা বলি কি, ওই যা আছে ঈশ্বর বিচার করবেন, বিধাতা ঠিক দেখে নেবেন, ঠিক বিচার হবে, কোনো একদিন বিচার পাওয়া যাবে। অর্থাৎ একটা অনিশ্চিত কিছুর ওপরে, ভাগ্যের ওপরে, যা আমরা কোনোদিন দেখি না, জানি না, এমন কিছু অনির্দিষ্ট কিছুর ওপরে নিজেদের ভাগ্যকে ছেড়ে দিয়ে আমরা চুপ করে বসে থাকি। কিন্তু কবিতা পারেন না বিধাতার আদালতে বিচার চেয়ে চুপ করে বসে থাকতে, কবি পারেন না। ফলে এই পরিস্থিতিতে এটা সম্ভব নয় যে শুধুমাত্র চোখের জল ফেলে চুপ করে বসে থাকা মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। তিনি কবি কেন, তিনি সাধারণ মানুষ হলেও তার পক্ষে সম্ভব নয়। তাই শেষ স্তবকে কবি এই যে তিনটে প্রশ্ন করেছেন, তিনটে স্তবকেই তিন রকমভাবে প্রশ্ন করেছেন। প্রথমবার বলেছেন কেন লেখালেখি, কেন গান গাওয়া, কেন আঁকা আঁকি। বলছেন পরের স্তবকে বলছেন নিহত কৃষক ভাইয়ের সব দেহ দেখে যদি ভেতরে ক্রোধ না জন্মায়, তাহলে কিসের মূল্যবোধ, কিসের সমাজে থাকা, কিসের ভালোবাসা। আবার নিহত কৃষক কন্যার দেহ, নিখোঁজ দেহ, একসময় ছিন্ন ভিন্ন দেহ যখন জঙ্গলে উদ্ধার হয়, সেই দেহ পেয়ে, ওই অবস্থায় পেয়ে যদি আকাশের দিকে তাকিয়ে হা হুতাশ করি, সেটা আমাকে মানায় না। এটা কি করে সম্ভব? তাহলে কি আমি মানুষ? তিনি নিজেই উত্তর দিচ্ছেন একদম শেষে এসে, বলছেন না, কবিতা পারে না, আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। বলছে আমি তা পারি না, অর্থাৎ সমাজ থেকে মুখ ফিরিয়ে সমাজের সাধারণ মানুষের দুঃখ, যন্ত্রণা, নিপীড়ন এসব দেখেও চাঁদ তারা ফুল পাখি রোমান্টিকতা নিয়ে কবিতা লিখে যেতে আমি পারি না। আমার কবিতায় সমাজের ঘটনার প্রতিচ্ছবি উঠে আসবেই। আমরা জানি
একটা প্রবাদ আছে, পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড, অর্থাৎ কলম সবসময় তলোয়ারের চেয়েও শক্তিশালী হাতিয়ার। কলমকে অত্যাচারী শাসক ভয় পায়, এটা আমরা বারবার দেখেছি। তাই দেখেছি যে নীলদর্পণ নাটক, দীনবন্ধু মিত্রের নীল চাষিদের ওপর ইংরেজের অত্যাচারের কথা যে নীলদর্পণ নাটকে স্থান পেয়েছিল, সেই নাটক নিষিদ্ধ ঘোষণা করা হয়। তোমরা পথের দাবি উপন্যাসের একটি অংশ পড়েছ, সেই পথের দাবিও ব্রিটিশ বিরোধী বলে সেই উপন্যাসটিকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই উপন্যাসটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই আমলে। আমরা দেখেছি কালো মানুষের যন্ত্রণার কথা, কৃষ্ণাঙ্গ মানুষের যন্ত্রণার কথা বলেছিলেন বেঞ্জামিন মেলোয়েস, তার ফাঁসি হয়েছিল। কবি লোরকাকে এনকাউন্টার করে, তাকে গুলি করে মেরে ফেলা হয়। এই সমস্ত কিছুই সরকার বা শাসক বিরোধিতার জন্যই কিন্তু হয়। দেশে, সব দেশে, সব কালেই এ কিন্তু সত্য। তাহলে কবি শিল্পীদেরকে শাসকেরা ভয় পায়। কবির কলম যখন গর্জে ওঠে, তা বন্দুকের চেয়েও ভয়ঙ্কর হয় কিন্তু। তাই বলছেন যে তার কবিতায় জেগে ওঠে আমার বিবেক, অর্থাৎ তার ভেতরকার যে বোধ, সেই বোধ জেগে ওঠে। কেমন বিবেক? বলছে সেই বিবেকই যেন তার বারুদ, সেই বিবেকের মধ্যেই যেন তিনি বারুদ ভরে রেখেছেন, সেই বিবেকই যেন আগ্নেয়াস্ত্রর কাজ করছে। সেই বিবেক দিয়ে তিনি বিস্ফোরক তৈরি করেছেন এবং সেই বিস্ফোরক প্রতিবাদের আগ্নেয়াস্ত্র রূপে অন্যায়ের বিরুদ্ধে, শাসকের অন্যায়ের বিরুদ্ধে, তাদের পাশবিক অত্যাচারের বিরুদ্ধে, সাধারণ মানুষের ওপরে তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে। সেই অস্ত্র, সেই প্রতিবাদের অস্ত্র কিন্তু ভয়ঙ্কর। কলমই তার হাতিয়ার। কবির হাতিয়ার হলো কলম, তার আগ্নেয়াস্ত্র হলো কলম, এবং সেই কলমে বারুদ জুগিয়েছে তার বিবেক, কবির বোধ, তার প্রতিবাদী সত্তা। সেখানে বারুদ হিসেবে সেই আগ্নেয়াস্ত্রে বিস্ফোরক জুগিয়েছে। এবং কবির প্রতিবাদ, অর্থাৎ সেই চিৎকার করে ওঠার আগে, কবির চিৎকার তার কবিতার মাধ্যমে প্রকাশিত হয়েছে এখানে। সেই বিস্ফোরণের আগে কবির বিস্ফোরকে পরিণত হয়েছে এবং বিস্ফোরণের আগে এই কবিতার মাধ্যমে, এই কবিতার আকারে তিনি তার বারুদগুলি, তার বিবেকের যে বিবেক যন্ত্রণা, বিবেক দংশন, বিবেক রূপ যে বারুদ, সেই বারুদগুলিকে যেন তিনি তার কবিতার মধ্যেই সঞ্চিত করে, সংগঠিত করে রাখছেন, এবং সম্পূর্ণ কবিতা যখন রচনা হয়ে যায় সেটা যেন বিস্ফোরণের মতো, বিস্ফোরণ হলে যেমন বিশাল বড় অগ্নুদ্গীরণ হয়, সেরকম করে একদিন যেন সরকারের বিরুদ্ধে, শাসকের অন্যায়ের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, শোষকের বিরুদ্ধে যুগে যুগে, কালে কালে, শুধু ওইটুকু সময়ের জন্য নয়, যুগে যুগে, কালে কালে, এবং কালোত্তীর্ণ কবিতা হিসেবে, কালোত্তীর্ণ প্রতিবাদী কবিতা হিসেবে যেন তা বিস্ফারিত হয়। বিস্ফোরণের সমস্ত সামগ্রী তার এই কবিতাগুলির মধ্যে যেন সঞ্চিত করে রাখলেন কবি। ক্রন্দনরতা জননীর পাশে এমনই একটি কবিতা, এবং ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের ওই পুস্তিকার বাকি সমস্ত কবিতার মধ্যেও
আমরা এই একইভাবে দেখি যে কবি তার এই বারুদগুলি সঞ্চিত করে রেখেছেন। আরও যদি দু একটি কবিতার কথা বলি, এই কবিতার মতোই দেখো, বলছে, ওরা যদি এসে গায়ে হাত দেয়, মার কোল থেকে শিশু কেড়ে নেয়, শুরু হলে সেই কালো অধ্যায়, আমি বলবই এটা অন্যায়। একইভাবে দেখো বলছে, সেই যুগ যদি এই যুগে আসে, গ্রামগুলি কাঁপে খাঁকি সন্ত্রাসে। খাঁকি সন্ত্রাসে মানে পুলিশের দাপটে। ঘোরতর সেই সর্বনাশে কৃষি জমি যায় নগরের ত্রাসে, আমি বলবই সেটা অন্যায়। ধান খেতে যদি নামে রাজ হাতি, অতি বিদ্যুতে নেভে দীপবাতি, শুরু হয়ে যায় বর্গী ডাকাতি, ফের এলে সেই কালো অধ্যায়, আমি বলবই সেটা অন্যায়। অর্থাৎ দেখো যে শুধুমাত্র ওই একটি সময়েই শুধু একটা কালো অধ্যায় নয়, অর্থাৎ এই সিঙ্গুর আন্দোলন একটি কালো অধ্যায় নয়, এরকম ইতিহাসে যে কালো অধ্যায়গুলো এর আগে এসেছে বা এর পরে যদি কোনো অন্যায় অত্যাচার এরকম দেখেন, শাসকের মানুষের প্রতি অন্যায় যদি আবারও হয়, আবারও যদি কবি কোথাও সমাজের অন্য কোনো ক্ষেত্রেও অন্যায় দেখেন, তাহলেও কিন্তু তিনি একইভাবে বলবেন, অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই তিনি বলবেন যে সেটা অন্যায়। যে ফের এলে সেই কালো অধ্যায়, আমি বলবই সেটা অন্যায়। অর্থাৎ দেখো, কোনো একটা কবিতা ইতিহাসের কোনো বিশেষ একটা প্রেক্ষাপটে যদি রচনাও হয়, তখন দেখা যায় যে ওই প্রেক্ষাপটের মধ্যেই সেই কবিতাটা কিন্তু বন্দী থাকে না, সীমাবদ্ধ থাকে না। প্রেক্ষাপটকে অতিক্রম করে সে তখন শাশ্বত চিরন্তন ভাষ্য হয়ে ওঠে। সেই চিরন্তন ভাষ্য নির্মাণ করে বলেই কিন্তু কবিতা কালোত্তীর্ণ হয়ে যায়, নয়তো কিন্তু সেই সময়টুকুর মধ্যেই সেই কবিতা কিন্তু সীমাবদ্ধ থাকতো। পরবর্তীকালে এই ধরো 2006 সাল থেকে আজকে 2020 সালে এই প্রায় শেষ প্রহরে এসে বসে আমরা কিন্তু এই কবিতা পড়তাম না। সেই কবিতাও কালোজয়ী হয়েছে, সেই জন্য আমরা পড়ছি। ব্রিটিশ বিরোধী যে সমস্ত কবিতা সেই সময় লেখা হয়েছিল, ধরো নজরুলের কবিতাই, প্রচুর ব্রিটিশ বিরোধী কবিতা তিনি লিখেছেন। সেই কবিতাগুলো আজও কিন্তু প্রাসঙ্গিক, কিন্তু অন্য কোনো ঘটনার প্রেক্ষিতে সেই কবিতাগুলি প্রাসঙ্গিক। এখন ব্রিটিশ নেই, দেশ স্বাধীন হয়েছে, তবুও অন্য যে কোনো অন্যায়ের, অবিচারের বা অন্য কোনো ক্ষেত্রে শোষণ নিপীড়নের কোনো ঘটনায় সেই কবিতাগুলো কিন্তু আজও, বা সেই গানগুলো কিন্তু আজও আমরা গাই, সেই কবিতাগুলো কিন্তু আজও আমরা পাঠ করি। অবদমিত নিপীড়িত মানুষের ভাষ্য হয়ে ওঠে যখন কবিতা দেশকালের সীমানা পেরিয়ে, তখন সেই কবিতা সার্থক হয়। এই কবিতাটায় বলা হচ্ছে, কবি বলে দিয়েছেন এই কবিতার প্রেক্ষাপট অমুক সময়ে লেখা, 2006-এর এই আন্দোলনকে কেন্দ্র করে লেখা, কিন্তু কোথাও দেখো কবিতার মধ্যে কিন্তু সিঙ্গুর আন্দোলনের কথাটি উল্লেখ নেই। শুধু এই একটি সিঙ্গুর আন্দোলনের ঘটনা নয়, এই যে এখানে যে দুটি চিত্র আছে, ধরো নিহত ভাইয়ের শবদেহ, মৃতদেহ দেখছেন, বা একটি মেয়ে কৃষক কন্যা, সে অত্যাচারিত হয়েছে। শুধু কৃষক কন্যা কেন, যে কোনো মেয়ের কথাই, সমাজের যে কোনো মেয়ের কথাই আমরা কিন্তু আজও রোজ খবরের কাগজে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় একইভাবে নারীদের ওপর এই অত্যাচারের কাহিনী কিন্তু প্রতিদিন দেখছি। নিহত রাজনৈতিক কর্মীর মৃতদেহ উদ্ধার হয় নানান জায়গা থেকে। এটা শুধু একটা সিঙ্গুর আন্দোলনের ঘটনা কিন্তু নয়। তাই আজকের দিনেও এবং এই ঘটনাগুলো আজও কবি, শিল্পী, সাহিত্যিকদের বা আমাদের মতো সাধারণ মানুষকেও প্রভাবিত করে। আমরাও প্রতিবাদের ঝড় তুলি, আমরাও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করি, আমরাও আন্দোলন গড়ে তুলি, মোমবাতি মিছিল করি। আমরা শুধু শোকে পাথর হয়ে ঘরে বসে থাকি না, আমরাও বিরোধিতা করি,
আমরাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তুলি, বিচার চাই, এবং সেই বিচার কিন্তু ঈশ্বরের কাছে নয়, কোনো ভাগ্যের কাছে নয়, বিধাতার বিধিলিপির কাছে নয়, সেই বিচার কিন্তু আমরা চাই আমাদের আদালতের কাছে, শাসকের কাছে, সরকারের কাছে। এবং মানুষ প্রতিবাদ করে, সমাজবদ্ধ জীব আমরা, তাই আমার অন্য একজন নাগরিকের, আমার প্রতিবেশীর বা আমার ভাইয়ের বা আমার বোনের বা আমার সহনাগরিকের ওপরে কোনো রকম বিপদ নেমে এলে আমরা অবশ্যই তার প্রতিবাদ করি এবং প্রতিবাদ করব। শুধু কবি নয়, আমরা পাঠকেরাও, অর্থাৎ যারা সমাজে থাকি, তারা সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এবং সেই প্রতিবাদের হাতিয়ার সবসময় যে আমাদেরকে আগ্নেয়াস্ত্র হাতে তুলে নিতে হবে এমন নয়, তার বদলে আমরা আমাদের কলমের মাধ্যমে, আমাদের কণ্ঠের গানের মাধ্যমে, কথায়, সুরে অথবা রং তুলির মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। যেমন কবি এখানে ধানক্ষেত থেকে এই কবিতা পুস্তিকায় তার সমস্ত ক্রোধ, তার সমস্ত প্রতিবাদ তিনি বিস্ফোরণের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো, অগ্নুদ্গীরণের মতো উগরে দিয়েছেন, নির্গত করেছেন। ঠিক তেমনি আমরাও কিন্তু সমাজে যদি কখনো এরকম অন্যায় অবিচার দেখি, মানুষের, সাধারণ মানুষের প্রতি নিপীড়ন দেখি, সে যত বড় শক্তি তার বিরুদ্ধে তার ক্ষমতার দাপট দেখাক না কেন, সাধারণ মানুষ হিসেবে, সহমর্মী হিসেবে, সমব্যথী হিসেবে, সহনাগরিক হিসেবে আমাদের কিন্তু কর্তব্য তার প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা। এই বার্তাই এই কবিতায় কবি দিয়েছেন। এই কবিতাটি পড়ার পর, এই কবিতার থেকে খুব ছোট একটি কবিতা, কিন্তু তার ভেতরের ব্যঞ্জনা গভীর অর্থবহ কবিতা, এবং বিপুল একটি আন্দোলনের প্রেক্ষিতে এই কবিতা লেখা। একবারই প্রশ্ন এসেছিল 2018 সালে, এবং এই প্রশ্নটি পড়লে অনেক প্রশ্নের উত্তরই পাওয়া যায়। আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল কবি কি পারেন। এই প্রশ্নটা যদি তৈরি করে রাখো, এবং একই সঙ্গে আমি বলবো, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, এই লাইনটি তুলে যদি প্রশ্ন দেয়, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, সেই সময় জননী ক্রন্দনরতা কেন, সেই সময় কবির কি কর্তব্য বলে কবিতায় উল্লেখ করেছেন। কি করা উচিত, জননী ক্রন্দনরতা কেন, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, এই প্রশ্ন আসতে পারে। কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন বা আঁকা আঁকি, এই মন্তব্যের মধ্যে কবি কোন বিশেষ মনোভাবের প্রকাশ করেছেন, এটা আসতে পারে। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, কবি কাকে প্রশ্ন করেছেন, কখন করেছেন, বিধাতার বিচারের প্রত্যাশী নন কেন, এরকম আসতে পারে। কবিতায় জাগে আমার বিবেক, এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবির কোন ভাবনা বা কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে, এই লাইনগুলো তুলে প্রশ্ন আসতেই পারে। সবচেয়ে ভালো হয় যদি নামকরণের সার্থকতা এবং কবিতাটির সারমর্ম খুব ভালো করে, 4টে স্তবকের সারমর্ম আলাদা আলাদা করে, 4টে প্যারাগ্রাফে 4টে আলাদা আলাদা অনুচ্ছেদ করে লিখে রাখো, তাহলে দেখবে সব প্রশ্নের উত্তরই তোমরা লিখতে পারবে। সেই জন্য সব কবিতারই সারমর্মটা যদি ভালো করে পড়ে রাখো, তাহলে যে কোনো লাইন তুলে প্রশ্ন এলে নিশ্চয়ই লিখতে পারবে। আর ছোট প্রশ্ন, যে ছোট ছোট লাইনগুলো আছে, সেই লাইন থেকে আসতেই পারে। যদি ছোট প্রশ্ন আসে, তবে আমার ধারণা এবছর এই কবিতাটির থেকে বড় প্রশ্নই আসবে। তোমরা নিশ্চয়ই এই কবিতার বিষয়বস্তু, প্রেক্ষাপট, সারমর্ম
সবই বুঝতে পেরেছ। এই কবিতাটি এবং তার আগে আমি দেখি এবং রূপনারায়ণের কুলে, এই তিনটে কবিতাই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ গতবার মহুয়ার দেশ ও শিকার কবিতার থেকে বড় প্রশ্ন এসেছিল। এবছর আমরা এই তিনটে কবিতার মধ্যে যে কোনো দুটো থেকে প্রশ্ন আসবে এটা ধরে নিতেই পারি, বড় প্রশ্ন। কাজেই তোমরা এই তিনটে কবিতার কোনোটাই কিন্তু ছাড়বে না। এর পরের দিন অর্থাৎ পুজোর কটা দিন একটু আনন্দ করে নাও, তারপরে আমরা পড়ব একটি নাটক। নাটকের ক্ষেত্রে জানো, দুটো নাটকের মধ্যে একটা থেকে বড় প্রশ্ন লিখতে হয়, বিভাব এবং নানা রঙের দিন, যে কোনো একটি। আমরা প্রথমে বিভাব পড়ব, তারপরে নানা রঙের দিন পড়ব। তোমরা পুজোর ছুটিতে পুজো নিশ্চয়ই দেখবে, পুজোয় নিশ্চয়ই আনন্দ করবে, কিন্তু একটাই অনুরোধ যে তোমরা সবাই মাস্ক পরে সমস্ত রকম সামাজিক বিধি মেনে অবশ্যই স্যানিটাইজার বা সাবান দিয়ে বারবার হাত ধোয়ার ব্যবস্থা রেখে যা কিছু করবে করো। ভিড় এড়িয়ে যা করবে ভিড় এড়িয়ে হই হুল্লোড় আনন্দ করবে। নিজেদের পাড়ার মধ্যে থাকো। অহেতুক শহরের পুজো দেখতে বা বাইরে অনেক দূরে পুজো দেখতে আসার দরকার নেই। কারণ মা দুর্গা তোমার ঘরের কাছেও, তিনি তোমার মা, তিনি মাতৃরূপে সংস্থিতা। আবার দূরের প্যান্ডেলে যেখানে প্রচুর জাঁকজমক হচ্ছে সেখানেও তিনি মাতৃরূপেণ সংস্থিতা। অর্থাৎ মা তো মাই, আমাদের ঘরের মা এবং মৃন্ময়ী যে মা এই কদিনের জন্য আমাদের ঘরের কাছে আসেন, ঘরে আসেন। দুই মাই তো সমান। কাজেই মায়ের রূপ চোখ বুঝলে আমরা চিন্ময়ী মা এবং মৃন্ময়ী মাকে একই রকম দেখি। তাই অবশ্যই পুজোয় আনন্দ করবে, কিন্তু ভিড়ভাট্টা এড়িয়ে নিজেদের পাড়ার মধ্যে নিজেদের বন্ধুদের সঙ্গে ঘরোয়াভাবে বাড়িতে আত্মীয় স্বজন ভাই বোনেদের সাথে বাবা মার সাথে আনন্দ করে পুজোর ছুটি কাটাও। সবাই সুস্থ থেকো। ছুটির পরে যেন সবাইকে সুস্থ সুন্দর দেখতে পাই, এবং অবশ্যই পুজোর দিনগুলোতে ছাড়া, মানে পুজোর দিনগুলো বা সন্ধেবেলায় ছাড়া পড়াশোনার চর্চাটা কিন্তু অবশ্যই রেখো, সেইটা যেন ছেড়ে দিও না। আজ আসি। সবাইকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সবাই সুন্দর থেকো, ভালো থেকো, আনন্দ করো, কিন্তু অবশ্যই এই ভয়াবহ সময়ে নিজেদের এবং নিজেদের পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে, সুরক্ষার কথা ভেবে সকলেই সামাজিক বিধি এবং যে স্বাস্থ্যবিধি ডাক্তাররা বারবার বলছেন সেগুলো অবশ্যই মেনে চলো। আবার দেখা হবে পরের ক্লাসে।